হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসানাত, এন্ডোক্রাইন ফিজিওলজির চতুর্থ লেকচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার আলোচনার টপিক ফিজিওলজি অফ গ্রোথ হরমোন। আমার আজকের ডিসকাশন যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনাদের প্রতি আবার রিকোয়েস্ট, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত যে মেডিকেল স্টুডেন্টদের মাঝে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে। সো শুরু করা যাক আজকের আলোচনা। গ্রোথ হরমোন এটাকে সোমাটোট্রপিক হরমোন বা সোমাটোট্রপিনও বলা হয় এবং অ্যান্টেরিয়র পিটুইটারির যে সোমাটোট্রপ সেল, এটা অ্যাসিডোফিলিক সেল, এখান থেকে মেইনলি গ্রোথ হরমোনটা রিলিজ হবে। কেমিক্যাল নেচার হচ্ছে এটা পিওরলি প্রোটিন হরমোন, কারণ এই গ্রোথ হরমোনের স্ট্রাকচারে 191 অ্যামাইনো অ্যাসিড আছে, 191টা অ্যামাইনো অ্যাসিড আছে। সেম ফ্যামিলির অন্তর্গত আরো কিছু সদস্য আছে, যেমন প্রোল্যাকটিন, এদের অ্যামাইনো অ্যাসিড সংখ্যা 198। হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন, যেটা এটাকে হিউম্যান কোরিওনিক সোমাটোমেমোট্রপিন নামেও পরিচিত, HCS, এটা আসলে একটা প্লাসেন্টাল হরমোন। এদেরও স্ট্রাকচারাল সিমিলারিটি আছে এই বাকিদের সাথে। এদের অ্যামাইনো অ্যাসিড সংখ্যা 191। তো এটা হচ্ছে প্লাসেন্টাল হরমোন, আর বাকি যে দুটো আছে এরা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন। যাই হোক, এখন হাইপোথ্যালামাস থেকে গ্রোথ হরমোন ইনহিবিটরি একটা হরমোন রিলিজ হয়, যেটার নাম হচ্ছে GHIH বা সোমাটোস্ট্যাটিন নামে পরিচিত। বলা হচ্ছে যে ডিউরিং ডে টাইম এই গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন বা সোমাটোস্ট্যাটিন রিলিজ বেশি হয় হাইপোথ্যালামাস থেকে, যে কারণে এরা গিয়ে অ্যান্টেরিয়র পিটুইটারিতে গিয়ে এরা সোমাটোট্রপ সেলকে ইনহিবিট করে, যে কারণে গ্রোথ হরমোন সিক্রেশন কম হয়। এই কারণে দিনের বেলায় গ্রোথ হরমোন সিক্রেশন কমে যায়। অপোজিট বা ইন দ্য আদার হ্যান্ড দেখা যাচ্ছে হাইপোথ্যালামাস থেকে আরেকটা হরমোন রিলিজ হয়, যেটা হচ্ছে GHRH, যেটা গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। এইটার সিক্রেশন আবার ডিউরিং ডিপ স্লিপ, হ্যাঁ, নাইটে বা স্পেশালি যদি বলি ডিউরিং ডিপ স্লিপ, NREM স্লিপ বলা হচ্ছে, যে নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। এই সময় এই গ্রোথ হরমোন রিলিজিং হরমোন এটার সিক্রেশন বেশি হয়। এই কারণে ঘুমের সময়, ডিপ স্লিপের সময় আপনার গ্রোথ হরমোন সিক্রেশনটা বেশি হয়। আচ্ছা, এখন যদি বলা হয় গ্রোথ হরমোন সিক্রেশনের প্যাটার্নটা কেমন, প্যাটার্নটা মেইনলি এখানে বলা আছে, দেখেন যে প্রতি ঘন্টায় অর্থাৎ 1 থেকে 2 ঘন্টা পর পরই দেখা যাচ্ছে যে প্লাজমাতে গ্রোথ হরমোন কনসেন্ট্রেশনটা রাইজ করে। এভাবে মোটামুটি 24 ঘন্টায় যদি আপনি হিসাব করেন 10 থেকে 20টা পালস পাওয়া যাবে। এই জন্য বলা হচ্ছে, তার মানে গ্রোথ হরমোন সিক্রেশন যে আওয়ারলি, এই যে আওয়ারলি যে ভেরিয়েশন, আওয়ারলি আওয়ার বাই আওয়ার যে রেট অফ সিক্রেশন ইনক্রিজ বা ডিক্রিজ করছে, এই জন্য এই প্যাটার্নটাকে বলা হচ্ছে পালসাটাইল ফ্যাশন। আচ্ছা, এটা গেল একটা, এটা হচ্ছে আওয়ারলি ভেরিয়েশন। আর অলরেডি আমি বলেছি যে ডে নাইট কিন্তু একটা ভেরিয়েশন আছে, যেটাকে আসলে ডাইউরনাল ভেরিয়েশন বলা হচ্ছে। যে দিনের বেলায় অলরেডি বলেছি যে ডে টাইমে GHIH অর্থাৎ সোমাটোস্ট্যাটিন সিক্রেশন বেশি হয়, যেটা গ্রোথ হরমোন সিক্রেশন কমায় দেয়। কিন্তু রাতের বেলায় স্পেশালি ডিউরিং ডিপ স্লিপ দেখা যাচ্ছে যে ডিউরিং উইদিন 1 to 2 hour after deep sleep, which correspond to the stage 3 or stage 4 of slow wave sleep, গ্রোথ হরমোন সিক্রেশনটা বেড়ে যায়। অর্থাৎ এই সময় GHRH সিক্রেশনটা বাড়ে, যে কারণে কিন্তু গ্রোথ হরমোন সিক্রেশনটাও বেশি হচ্ছে। তো দিস সিক্রেটারি বার্স্ট আর গ্রেটার ইন চিলড্রেন এন্ড ডিক্রিজ উইথ এজ। এটা চিলড্রেনের ক্ষেত্রে এই সিক্রেটারি বার্স্টটা বেশি অবজার্ভ করবেন। সেটা এই জন্য কিন্তু বাচ্চারা দেখবেন যে ছোট বাচ্চারা ওরা কিন্তু অনেকবার ঘুমায় দিনের বেলায়, হ্যাঁ, যে কিছু খাওয়া দাওয়া হলো আবার 2-3 ঘন্টা ঘুমাইলো, হ্যাঁ, ঘুমের সময় ওদের গ্রোথ হরমোন সিক্রেশনটা বাড়ে। আচ্ছা, সো এই জন্য কিন্তু বাচ্চাদের গ্রোথের জন্য বলা হয় যে বাচ্চার ঘুমটা কিন্তু খুবই একটা প্রয়োজনীয় ব্যাপার। আচ্ছা, এরপরে যদি বলি গ্রোথ হরমোনের মোড অফ অ্যাকশন, এটা মেইনলি দুইটা ভাবে অ্যাকশন করতে পারে। একটা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট অ্যাকশন। ওকে, ডাইরেক্ট অ্যাকশনটা হচ্ছে অ্যান্টি ইনসুলিনের ইফেক্ট, মানে ইনসুলিন যে ইফেক্ট করে তার অপোজিট ইফেক্ট, এই যে ইফেক্ট গুলো, এবং এটা সরাসরি গ্রোথ হরমোন নিজেই করবে, এটাকে ডাইরেক্ট ইফেক্ট করছে। আর কিছু ইফেক্ট আছে সে সরাসরি নিজে না করে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর বা যেটার নাম সোমাটোমেডিন C, এটা লিভার থেকে সিক্রেশন হয়, এদের মাধ্যমে অর্থাৎ ভায়া হয়ে করবে।
এবং সেই ইফেক্ট গুলো হবে যেহেতু ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, সো ইফেক্টটা হবে ইনসুলিন লাইক অ্যাক্টিভিটি। এই জন্য ইনসুলিন লাইক অ্যাক্টিভিটি গুলো হচ্ছে ইনডিরেক্ট ইফেক্ট, and it is mediated via somatomedin C। একটু পরে আমি ডিটেইল আলোচনা করব। আর মেকানিজম অফ অ্যাকশন যদি বলি, এইটা হচ্ছে টাইরোসিন কাইনেজ সিগন্যালিং পাথওয়ে বা এনজাইম লিংক রিসেপ্টর যে মেকানিজম আছে, স্পেসিফিক্যালি বলি JAK2 স্ট্যাট পাথওয়ের মাধ্যমে কাজ করে, যেটা এখনই আমি দেখাবো। এখানে জাস্ট হেডিংটা মনে রাখলেই হবে যে JAK2 স্ট্যাট পাথওয়ে। এখানে JAK2 টা হচ্ছে জেনাস কাইনেজ 2 একটা এনজাইম। ওকে, এখানে খেয়াল করেন যে রিসেপ্টরের সাথে গ্রোথ হরমোন দেখেন এই যে এক্সট্রাসেলুলার পার্টে বাইন্ড করলো, বাইন্ড করার পরে এখানে যে রিসেপ্টরের যে ইন্ট্রাসেলুলার যে পার্টটা আছে এর সাথে লিংক থাকে হচ্ছে এই জেনাস কাইনেজ এনজাইমটা, সরি এই জেনাস কাইনেজ এনজাইমটা তখন অটোফসফোরাইলেশন হয়ে এটা অ্যাক্টিভেশন হবে। এটা অটোফসফোরাইলেশনে অ্যাক্টিভেট হওয়ার পরে এরা আবার কি করবে, ইন্ট্রাসেলুলার কিছু ট্রান্সক্রিপশন ফ্যাক্টর প্রোটিন আছে যাদের নাম হচ্ছে স্ট্যাট। স্ট্যাট মানে হচ্ছে সিগন্যাল ট্রান্সডিউসার এন্ড অ্যাক্টিভেটর অফ ট্রান্সক্রিপশন। এই স্ট্যাট প্রোটিনটাকে অ্যাক্টিভেট করবে। এই স্ট্যাট প্রোটিন অ্যাক্টিভেশন হওয়ার পরে এরা আবার নিউক্লিয়াসে গিয়ে জিন ট্রান্সক্রিপশনের মাধ্যমে মেসেঞ্জার আরএনএ তৈরি করবে। মেসেঞ্জার আরএনএ পরবর্তীতে রাইবোজোমের মাধ্যমে তারা কিন্তু নতুন প্রোটিন সিনথেসিস করবে এবং সেল রেসপন্স করবে। তো যাই হোক, আমাদের হেডিংটা মনে রাখলেই হবে JAK2 স্ট্যাট পাথওয়ে। আসলে এরা হচ্ছে JAK2 কিন্তু টাইরোসিন কাইনেজ ফ্যামিলিরই আরেকটা এনজাইম, সেটার নাম হচ্ছে JAK2। এই জন্য এটাকে টাইরোসিন কাইনেজ সিগন্যালিং পাথওয়েও আপনারা বলতে পারেন। তো এখন যে আমরা বলেছিলাম যে মোড অফ অ্যাকশন গ্রোথ হরমোনের মূলত সে দুইটা ভাবে তার ইফেক্টটাকে এক্সিকিউট করে, একটা হচ্ছে সে সরাসরি ডাইরেক্ট ইফেক্ট করে, আর একটা হচ্ছে ভায়া হয়ে করে, সেটা হচ্ছে ইনডিরেক্ট ইফেক্ট। সো এখানে দেখেন যে ইন রেসপন্স টু গ্রোথ হরমোন স্টিমুলেশন লিভার থেকে একটা প্রোটিন রিলিজ হচ্ছে যেটাকে বলা হচ্ছে যে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। হ্যাঁ, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 বা IGF-1, এটার আরেকটা নাম হচ্ছে সোমাটোমেডিন সি। ওকে, এই সোমাটোমেডিন সি এর মাধ্যমে দেখেন এরা আবার কি গিয়ে এরা বোনে গিয়ে কার্টিলেজ ফর্মেশন করে এবং বোন গ্রোথ করছে এবং সফট টিস্যু গ্রোথ করছে, যেমন এই যে স্কেলিটাল মাসেলের মাস ইনক্রিজ করছে বাই প্রোটিন ডিপোজিশন এবং সেলগুলো, হ্যাঁ, স্কেলিটাল মাসেলের গ্রোথ করছে এবং আদার সফট টিস্যুতেও কিন্তু তারা গ্রোথ করবে, যেমন সেল প্রলিফারেশনের মাধ্যমে, প্রোটিন ডিপোজিশনের মাধ্যমে তারা সফট টিস্যু গ্রোথ করবে। ওকে, সো এই যে ইফেক্টটা যেটা হচ্ছে ভায়া ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 বা সোমাটোমেডিন সি, হ্যাঁ, এই ইফেক্টটা হচ্ছে ইনডিরেক্ট ইফেক্ট, অর্থাৎ ইনসুলিন লাইক ইফেক্ট, এরা হচ্ছে ইনডিরেক্ট ইফেক্ট। আচ্ছা, আদার হ্যান্ডে দেখা যাচ্ছে যে কিছু কিছু ইফেক্ট তারা হচ্ছে অ্যান্টি ইনসুলিন ইফেক্ট করছে, যেমন এরা কার্বোহাইড্রেট ইউটিলাইজেশন কমাই দিয়ে ব্লাড গ্লুকোজ বাড়ায় দেয়, ইনক্রিজ করে, তারপরে বডি ফ্যাটকে রিডিউস করে বাই লাইপোলাইসিসের মাধ্যমে বডি ফ্যাটকে যে রিডিউস করছে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্টি ইনসুলিন ইফেক্ট বা এটা হচ্ছে ডাইরেক্ট ইফেক্ট। ওকে, তাহলে আমরা দেখে নিই যে ইনডিরেক্ট ইফেক্ট হচ্ছে অ্যাকশন ভায়া ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1। এটার ভিতরে স্কেলিটাল গ্রোথ আছে, যেমন ইনক্রিজ কার্টিলেজ ফর্মেশন এবং স্কেলিটাল গ্রোথ। আর এক্সট্রা স্কেলিটাল ইফেক্টের ভিতরে যেটা আমি বললাম যে সফট টিস্যুর সেল গ্রোথ, প্রোটিন ডিপোজিশন করতেছে, হ্যাঁ, এবং সেল প্রলিফারেশনের মাধ্যমে কিন্তু সেল গ্রোথ করতেছে, দোজ সেলস আর ক্যাপাবল অফ গ্রোয়িং। আচ্ছা, এইগুলো হচ্ছে ইনডিরেক্ট ইফেক্ট। আর ডাইরেক্ট ইফেক্টের ভিতরে বললাম যে অ্যান্টি ইনসুলিন যে ইফেক্ট গুলো আছে, যেমন কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপরে গ্লুকোজ আপটেক সে কমাই দিচ্ছে এবং গ্লুকোনিওজেনেসিস ইনক্রিজ করে ব্লাড গ্লুকোজ বাড়ায়, এটা হচ্ছে অ্যান্টি ইনসুলিন ইফেক্ট। আচ্ছা, ফ্যাট মেটাবলিজমেও এখানেও অ্যান্টি ইনসুলিন ইফেক্ট, সে কি করবে, হরমোন সেনসিটিভ লাইপেজ যে এনজাইমটাকে অ্যাক্টিভেট করবে এবং লাইপোলাইসিস বডির যে স্টোরড ফ্যাট গুলোকে ব্রেকডাউন করবে, অর্থাৎ লাইপোলাইসিস বেড়ে যাবে এবং সেখান থেকে এনার্জি ইউটিলাইজেশনটাকে এনহ্যান্স করবে। সো এই ইফেক্ট গুলো দেখা যাচ্ছে যে এরা অ্যান্টি ইনসুলিন ইফেক্ট এবং এটা হচ্ছে ডাইরেক্ট ইফেক্ট। এখানে সোমাটোমেডিন সি এর হেল্প লাগছে না, কিন্তু ইনডিরেক্ট ইফেক্ট গুলো কিন্তু এই সোমাটোমেডিন সি বা ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 এর মাধ্যমে কাজ করছে এবং এরা হচ্ছে ইনসুলিন লাইক অ্যাক্টিভিটি হচ্ছে। ওকে, আচ্ছা, এই গেল ডাইরেক্ট এবং ইনডিরেক্ট অ্যাকশন। অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে যে ডাইরেক্ট ইফেক্ট কোনগুলো, ইনডিরেক্ট ইফেক্ট কোনগুলো। এখন আসেন যে ফিজিওলজিক্যাল ফাংশন, এর ভিতরে প্রথমে আমরা মেটাবলিক ফাংশন নিয়ে যদি আলোচনা করি, সো প্রথমে আমরা ফ্যাট ইউটিলাইজেশন অর্থাৎ ফ্যাট মেটাবলিজমের উপরে কি ইফেক্ট, এটা অবশ্যই অলরেডি বলে ফেলেছি যে এটার উপরে কিন্তু অ্যান্টি ইনসুলিন ইফেক্ট। হ্যাঁ,
সেটা কেমন? গ্রোথ হরমোন কি করবে? ফ্যাট ইউটিলাইজেশনটাকে ইনক্রিজ করবে এবং ফ্যাট থেকে এনার্জি প্রোডাকশনটা এনহ্যান্স করছে। সেটা কিভাবে? হরমোন সেনসিটিভ লাইপেজটাকে অ্যাক্টিভেশনের মাধ্যমে সে বডির স্টোরড ফ্যাট গুলোকে ব্রেকডাউন করছে, সেখান থেকে কিন্তু ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হচ্ছে, ব্লাডে ফ্রি ফ্যাটি অ্যাসিড কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। এই ফ্রি ফ্যাটি অ্যাসিড কনসেন্ট্রেশন আবার ইনসুলিন রিসেপ্টরের সেনসিটিভিটিটাকে কমাই দেয়, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে ইনক্রিজ করে। ওকে, যাই হোক, তারপরে এই ফ্রি ফ্যাটি অ্যাসিড থেকে এরা কি হয়? এসিটাইল কোয়ে, সেখান থেকে আলটিমেটলি সাবসিকুয়েন্ট ইউটিলাইজেশনের মাধ্যমে এনার্জি প্রোডাকশন করে। ওকে, এখন একটা কথা আছে যে কিটোজেনিক ইফেক্ট। কিটোজেনিক ইফেক্ট আসলে এটা তখনই হবে যখন এক্সেস গ্রোথ হরমোন থাকবে। ওকে, এক্সেস গ্রোথ হরমোন যখন থাকবে তখন কি হবে দেখেন, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এক্সেসিভ অ্যামাউন্ট অফ গ্রোথ হরমোন, তাহলে প্রচুর পরিমাণে ফ্যাট মোবিলাইজেশন হবে অ্যাডিপোজ টিস্যু থেকে, এবং এই মোবিলাইজেশনটা সামটাইমস বিকাম সো গ্রেট দ্যাট লার্জ কোয়ান্টিটিস অফ অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড আর ফর্ম বাই দ্য লিভার। মানে এক্সেস অ্যাসিটাইল কোয়ে যখন তৈরি হবে সেখান থেকে কিটোজেনেসিসটা এনহ্যান্স হবে। কিটোজেনেসিসের মাধ্যমে যে অ্যাসিটোঅ্যাসিডের একটা কিটোন বডি এটা তৈরি হচ্ছে, যে কারণে ব্লাডে কিন্তু কিটোন বডি বেড়ে যাচ্ছে আর কিটোসিস ডেভেলপ করছে। সো এই ইফেক্টটাকে হচ্ছে বলা হচ্ছে যে কিটোজেনিক ইফেক্ট, অর্থাৎ বডিতে যদি কখনো এক্সেস গ্রোথ হরমোন বা গ্রোথ হরমোন সিক্রেশন বেড়ে যায় সেখান থেকে কিন্তু এই যে কিটোন বডি বেশি বেশি তৈরি হতে পারে, যেটাকে আমরা কিটোজেনিক ইফেক্ট বলছি। ওকে, আচ্ছা, এখন দেখেন কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর এটাও অলরেডি বলেছি, এটাও অ্যান্টি ইনসুলিন ইফেক্ট। তার মানে আমরা ধরে নিতে পারি এটা ব্লাড গ্লুকোজ বাড়াবে, কারণ ইনসুলিন তো ব্লাড গ্লুকোজ কমায়, আর অ্যান্টি ইনসুলিন ইফেক্ট মানে ব্লাড গ্লুকোজ বাড়াবে। সেখানে তাহলে কি করবে? ব্লাড গ্লুকোজ বাড়াবে কিভাবে? মেইনলি কার্বোহাইড্রেটের যে আপটেক, অর্থাৎ গ্লুকোজ আপটেক এবং ইউটিলাইজেশনটাকে কমাই দিচ্ছে। আপটেক ইন দ্য টিস্যু, যেমন স্কেলিটাল মাসেল ফ্যাটে গ্লুকোজ আপটেক ইউটিলাইজেশন কমাই দিচ্ছে। আবার অপরদিকে দেখা যাচ্ছে যে লিভারে যে গ্লুকোনিওজেনেসিস, অর্থাৎ গ্লুকোজ প্রোডাকশন বা আমরা বলতে পারি হেপাটিক গ্লুকোজ যে আউটপুট, সেটাকে ইনক্রিজ করছে। তার মানে বেশি বেশি ব্লাডে গ্লুকোজ আসছে, যে কারণে কিন্তু এই গ্রোথ হরমোনের কারণে কিন্তু ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশনটাকে তারা ইনক্রিজ করে, এবং এইটার কারণে আবার এই কম্পেনসেটরি ইনক্রিজ ইন ইনসুলিন সিক্রেশন, কারণ ব্লাডে যখন গ্লুকোজ লেভেল বেড়ে গেল এরা কি আবার বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াসকে স্টিমুলেট করে, করলে সেখান থেকে ইনসুলিন সিক্রেশন হয়। ওকে, ইনসুলিন সিক্রেশন বাড়াই দিচ্ছে। সো দ্যাট ইজ দ্য রিজন কেন ইনসুলিন সিক্রেশন বাড়ে, এটা হচ্ছে সেকেন্ডারি ইফেক্ট বলতে পারেন। আর ইনসুলিন সিক্রেশন বাড়লেও দেখেন অলরেডি আমি বলেছি যে যেহেতু গ্রোথ হরমোনের কারণে ফ্রি ফ্যাটি অ্যাসিড কনসেন্ট্রেশনটা বেশি থাকে, যেহেতু তারা ফ্যাট মোবিলাইজেশন করতেছে, এই ফ্রি ফ্যাটি অ্যাসিড কনসেন্ট্রেশনের কারণে আবার ইনসুলিন রিসেপ্টরটা কি সেনসিটিভিটি কমে যায়, যে কারণে কিন্তু বডিতে যদি কখনো এক্সেস গ্রোথ হরমোন রিলিজ হয় সেক্ষেত্রে ইনসুলিন রিসেপ্টর রেজিস্ট্যান্সটা বেড়ে গিয়ে ব্লাডে হাইপারগ্লাইসেমিয়া হতে পারে। এমনিতে তো ব্লাড গ্লুকোজ বাড়াচ্ছে, তারপরে যদি ইনসুলিন রিসেপ্টরটাও রেজিস্ট্যান্সটাও ইনক্রিজ করে সেক্ষেত্রে আলটিমেটলি হাইপারগ্লাইসেমিয়া করে, অর্থাৎ ডায়াবেটিস জেনিক, এটাকে বলা হচ্ছে ডায়াবেটোজেনিক ইফেক্ট। সো diabetogenic effects of growth hormone, when there is excess secretion of growth hormone, can produce metabolic disturbance similar to those found in type 2 diabetes. আমরা জানি টাইপ 2 ডায়াবেটিস ইনসুলিন রিসেপ্টরটা রেজিস্ট্যান্স থাকে, হ্যাঁ, সে কারণে কিন্তু টাইপ 2 ডায়াবেটিস হয়। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ওই সিমিলারলি টাইপ 2 এর মতোই প্রবলেম হচ্ছে, ইনসুলিন রিসেপ্টরটা রেজিস্ট্যান্স হচ্ছে, তবে এখানে মেইন কালপ্রিট হচ্ছে বেশি বেশি গ্রোথ হরমোন সিক্রেশন হচ্ছে, এবং গ্রোথ হরমোন যেহেতু পিটুইটারি থেকে আসে এজন্য এই ধরনের ডায়াবেটিসকে পিটুইটারি ডায়াবেটিসও বলা হচ্ছে। এখন আমরা দেখি তাহলে এই যে এতক্ষণ যে দুইটা মেটাবলিক ইফেক্ট আলোচনা করলাম, একটা হচ্ছে ফ্যাট ইউটিলাইজেশনকে এনহ্যান্স করছে আর কার্বোহাইড্রেট ইউটিলাইজেশনটাকে কমাই দিচ্ছে, এই দুটাই কিন্তু অ্যান্টি ইনসুলিন ইফেক্ট, কারণ ইনসুলিন ফ্যাট সিনথেসিস করে, ফ্যাটের ইউটিলাইজেশন কমায় আর কার্বোহাইড্রেট ইউটিলাইজেশন বাড়ায়। কিন্তু গ্রোথ হরমোন ঠিক উল্টাটা করতেছে, ফ্যাট ইউটিলাইজেশনটাকে ইনক্রিজ করতেছে আর কার্বোহাইড্রেট ইউটিলাইজেশনটাকে কমাই দিচ্ছে। ওকে, সো এই অ্যান্টি ইনসুলিন ইফেক্ট যে কার্বোহাইড্রেট এবং ফ্যাট মেটাবলিজমের উপরে, ওই যেটা হচ্ছে ডাইরেক্ট ইফেক্ট। এখন আমরা বলবো যে ইনডিরেক্ট ইফেক্ট, অর্থাৎ যেটা হচ্ছে সোমাটোপেডিন সি মেডিয়েটেড যে ইফেক্ট বা ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 মেডিয়েটেড যে ইফেক্ট, সেটা হচ্ছে যেমন প্রোটিন মেটাবলিজমের উপরে ইফেক্ট, যে অ্যানাবলিক ইফেক্টস শোয়িং পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স। কিভাবে করছে? এটা মূলত হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের যে আপটেক এটাকে ইনক্রিজ করছে,
এবং অ্যামাইনো অ্যাসিড আপটেক করার পরে সেলের ভিতরে যে ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে মেসেঞ্জার আরএনএ সিনথেসিস করে এটাকে এনহ্যান্স করছে, অর্থাৎ জিন এক্সপ্রেশনটাকে এনহ্যান্স করছে। এবং ফাইনালি এটা ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু প্রোটিন সিনথেসিস করতেছে বাই রাইবোজোম। শুধু প্রোটিন সিনথেসিস করতেছেন, আর একটা কাজও করতেছে, এরা প্রোটিন ব্রেকডাউনটাকে ইনহিবিট করতেছে। এটাকে এই জন্য এই ইফেক্টটাকে বলা আছে প্রোটিন স্পেয়ারার, ইনহিবিট দা প্রোটিন ক্যাটাবলিজম। ওকে, একেবারে ইনসুলিনও কিন্তু, ইনসুলিন যে আরেকটা হরমোন আমরা পরবর্তীতে হয়তো আলোচনা করব, ইনসুলিনেরও প্রোটিন মেটাবলিজমের উপরে সেম ইফেক্ট। হ্যাঁ, এই জন্য বলতে বলা হচ্ছে যে ইনসুলিন লাইক অ্যাক্টিভিটি করতেছে, যে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরের মাধ্যমে সেই ইনসুলিন লাইক অ্যাক্টিভিটি। হ্যাঁ, সো এই ইফেক্ট গুলো কিন্তু ইনডিরেক্ট ইফেক্ট। সো ইন দিস রিগার্ড ইনসুলিন প্রোডিউসেস সিনার্জিস্টিক ইফেক্ট উইথ গ্রোথ হরমোন। যেহেতু ইনসুলিনও এই প্রোটিন মেটাবলিজমের উপরে সেম ইফেক্ট, তারা এক ইন কোঅর্ডিনেশনে কাজ করছে এবং এই ইফেক্টটাকে বলা হচ্ছে সিনার্জিস্টিক ইফেক্ট। ওকে, সেটা কি ইনসুলিনও অ্যামাইনো অ্যাসিড আপটেক প্রমোট করছে, ট্রান্সক্রিপশনটাকে প্রমোট করছে, ট্রান্সলেশনটাকে প্রমোট করছে এবং প্রোটিন ব্রেকডাউনটাকে ইনহিবিট করছে। তাই জন্য বলা হচ্ছে সিনার্জিস্টিক ইফেক্ট উইথ ইনসুলিন। আচ্ছা, সো এইগুলো গেল মেটাবলিক ইফেক্ট। আমরা দেখলাম মেটাবলিকের উপর যে ফ্যাটটাকে বার্ন করছে, কার্বোহাইড্রেট ইউটিলাইজেশন কমাই দিচ্ছে এবং প্রোটিন স্পেয়ারার ইফেক্ট করছে। ওকে, সো দিস আর দা মেটাবলিক ইফেক্ট। এখন আমরা বলবো যে গ্রোথ প্রমোটিং যে অ্যাকশন আছে এটা আমরা বলবো। আমরা জানি যে আফটার বার্থ গ্রোথ হরমোনের স্টিমুলেশনে লিভার থেকে যে সোমাটোমেডিন সি রিলিজ হচ্ছে বা ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 রিলিজ হচ্ছে, যেটা কিনা কার্টিলেজ এবং বোন গ্রোথটাকে অ্যাক্সিলারেট করছে। এই জন্য বলা হচ্ছে গ্রোথ হরমোন স্টিমুলেট কার্টিলেজ এন্ড বোন গ্রোথ ভায়া সোমাটোমেডিন সি। অলরেডি আমরা জানি ডেফিনেটলি ইট ইজ এ ইনডিরেক্ট ইফেক্ট, অর্থাৎ এটা কিন্তু ইনসুলিন লাইক অ্যাক্টিভিটি। সো কিভাবে করছে, আমরা বোন গ্রোথটাকে যদি আমরা দেখি, একটু ডিটেইল দেখি, মেইনলি এরা ইনক্রিজ প্রোটিন ডিপোজিশন বাই কন্ড্রোসাইটিক এন্ড অস্টিওজেনিক সেল দ্যাট কজ বোন গ্রোথ। কন্ড্রোসাইটিক এবং অস্টিওজেনিক যে সেলগুলো আছে যারা বোন গ্রোথ করে, ওরা বেশি বেশি প্রোটিনটাকে ডিপোজিট করছে এবং এই অস্টিওজেনিক এবং কন্ড্রোজেনিক সেলগুলো রিপ্রোডাকশন বেশি বেশি করে এদের রেট অফ প্রোডাকশনটা ইনক্রিজ করছে এবং ফাইনালি কন্ড্রোসাইটিক সেলগুলোকে তারা অস্টিওজেনিক সেলে কনভার্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, বাই দ্য স্টিমুলেশন অফ দ্য সোমাটোমেডিন সি। ওকে, এবং দাস কজিং ডিপোজিশন অফ নিউ বোন। এইভাবে বোন গ্রোথটাকে তারা প্রমোট করছে। সো ডেফিনেটলি ইট ইজ এ ইনডিরেক্ট ইফেক্ট। সো আরেকটু ডিটেইল যদি আমি বোন গ্রোথটাকে কিভাবে করছে যদি এক্সপ্লেইন করি, সো দেয়ার আর টু প্রিন্সিপাল মেকানিজম অফ বোন গ্রোথ ইন রেসপন্স টু গ্রোথ হরমোন স্টিমুলেশন। সো গ্রোথ হরমোন লিভার থেকে সোমাটোমেডিন সি রিলিজ করাচ্ছে বা স্টিমুলেট করছে। এই সোমাটোমেডিন সিটা কি করতেছে দেখেন, যখন গ্রোয়িং এজে অর্থাৎ অ্যাডোলেসেন্ট এজে চিলড্রেন এবং ডিউরিং অ্যাডোলেসেন্ট পিরিয়ডে তারা যে করছে বডির যে লং বোন গুলি আছে, লং বোনের যদি খেয়াল করেন এই যে এপিফাইসিয়াল যে প্লেটটা আছে, হ্যাঁ, এই এপিফাইসিয়াল প্লেটের এই যে দেখেন এখানে নতুন নিউ কার্টিলেজটা ডিপোজিট করবে, নিউ কার্টিলেজ ডিপোজিট করবে এবং এই যে গ্রোথ প্লেটের যে কার্টিলেজ, এই কার্টিলেজকে আবার বোনে কনভার্ট করছে, যার কারণে দেখেন শ্যাফটটা ইনক্রিজ করতেছে আর এপিফাইসিয়াল প্লেটটা কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। পুশ দ্য এপিফাইসিয়াল প্লেট ফার্দার অ্যাপার্ট, এবং দেয়ার বাই এটা বোনের যে লিনিয়ার গ্রোথ অর্থাৎ বোনের লেংথ বা বোনকে ইলংগেশন করছে। এজন্য বলা হচ্ছে দ্য লং বোন গ্রো ইন লেংথ, যেটাকে লিনিয়ার গ্রোথ এট দ্য এপিফাইসিয়াল কার্টিলেজ। এবং যখন একটা সার্টেইন এজে এই যে এপিফাইসিয়াল যে প্লেটটা দেখতেছেন এখানে, এটা যেহেতু আস্তে আস্তে বোনে কনভার্ট হয়ে যাচ্ছে, সো এই প্লেটের একসময় কার্টিলেজটা শেষ হয়ে যায়। যখন শেষ হয়ে যায় এই এপিফাইসিয়াল কার্টিলেজটা ফিউজ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে বনি ফিউশন বিটুইন এপিফাইসিস এন্ড দ্য শ্যাফট। তখন আর ফার্দার গ্রোথ আর এই যে লেংথেনিংটা, ইলংগেশনটা আর সম্ভব না, অর্থাৎ যে লিনিয়ার গ্রোথটা স্টপ হয়ে যাবে। এটা সাধারণত বলা হচ্ছে যে লেট অ্যাডোলেসেন্ট, অর্থাৎ ধরেন আপ টু দ্য 20 ইয়ার্স, 20 বছর বয়সে গিয়ে দেখা যাচ্ছে এই ফিউশনটা হয়ে যাচ্ছে, এরপরে আর ফার্দার বোনের যে লেংথ এটা আর ইনক্রিজ করবে না। ওকে, আরেকটা এরপরে যেটা হবে সেটা হচ্ছে ল্যাটারাল গ্রোথ, অর্থাৎ গ্রোথ হরমোন দেখা যাচ্ছে স্ট্রংলি অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিটাকে ইনক্রিজ করে।
যদিও সে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি অস্টিওব্লাস্টিক দুইটাই বাড়ায়, তবে প্রিডমিনেন্টলি অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি এটাকে বেড়ে যাচ্ছে, যে কারণে কিন্তু বোনের যে থিকনেস, এই অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটির কারণে বোনের যে ল্যাটারাল গ্রোথ বা বোনের থিকনেসটাকে ইনক্রিজ করছে, এবং এই গ্রোথটা কিন্তু থ্রু আউট দ্য লাইফ হবে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্রোথ হরমোন, এন্ড দিস ইজ স্পেশালি ট্রু ফর মেমব্রেনাস বোন। অ্যাকচুয়ালি থিকনেসটা মেমব্রেনাস বোনের ক্ষেত্রে এইটা স্পেশালি ট্রু। তবে আমি অলরেডি বলেছি যে আপ টু দ্য 20 ইয়ার্স অর্থাৎ অ্যাডোলেসেন্ট এজ পর্যন্ত কিন্তু লিনিয়ার গ্রোথ হবে, এরপরে গিয়ে এই ল্যাটারাল গ্রোথ হবে, কারণ ফার্দার তো আর লেন্থ বাড়ানো সম্ভব হচ্ছে না আফটার 20 ইয়ার্স। সো এটা ছিল বোন গ্রোথের বললাম। এরপরে দেখেন যে সফট টিস্যু গ্রোথ, এটাও আমি অলরেডি বলেছি যে IGF-1 বা সোমাটোমেটিন সি মেডিয়েটেড ইফেক্ট, এটার মাধ্যমে কিন্তু সে ভিসরাল গ্রোথ করছে, তারপরে স্কেলিটাল মাসেলের গ্রোথ করছে, স্কেলিটাল মাসেলের প্রোটিন ডিপোজিশন করে সেটার মাসেল মাসকে ইনক্রিজ করছে, ভিসেরাল যেগুলো ডিভাইডিং সেল তাদের প্রলিফারেশনের মাধ্যমে সেল অর্থাৎ হাইপারপ্লাসিয়া হাইপারট্রফি এগুলোর মাধ্যমে কিন্তু ভিসেরাল গ্রোথ করছে। So basically it causes growth of almost all tissues of the body that are capable of growing, তাই না? যেমন কিভাবে সেলের সাইজটা ইনক্রিজ করতেছে বাই প্রোটিন ডিপোজিশনে, এটা হাইপারট্রফি বলে, আর মাইটোসিস বা সেল ডিভিশনের মাধ্যমে সেলের প্রলিফারেশন নাম্বার সেলের সংখ্যা বাড়াচ্ছে, যেটাকে অনেক সময় হাইপারপ্লেজিয়া বলে। ওকে, thereby it will causes also soft tissue growth। তার মানে দেখা গেল যে গ্রোথ হরমোন যে স্কেলিটাল গ্রোথ এবং সফট টিস্যু গ্রোথ দুইটাই করছে। আচ্ছা, এগুলোর বাইরে আরেকটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে ল্যাকটেশনের উপরে গ্রোথ হরমোনের ইফেক্ট আছে। বলা হচ্ছে যে গ্রোথ হরমোন এনহ্যান্স মিল্ক প্রোডাকশন ইন ল্যাকটেটিং অ্যানিমেল, এই জন্য অর্থাৎ প্রোল্যাকটিন লাইক ইফেক্ট, এটাকে এই ইফেক্টটাকে এই জন্য বলছে ল্যাকটোজেনিক ইফেক্ট আছে। আচ্ছা, এখন আমরা একটু ফিজিওলজি অফ গ্রোথ, গ্রোথের ফিজিওলজি সম্পর্কে আমরা একটু আলোচনা করব। প্রথমে আসি ফিটাল পিরিয়ডে, যে ফিটাল গ্রোথের জন্য কোন কোন হরমোন রেসপন্সিবল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিটাল গ্রোথের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হরমোন হচ্ছে ইনসুলিন, আর একটা হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 2, নট 1, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 2। এবং এই ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 2 এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ গ্রোথ হরমোন। আমরা জানি ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 সেটা গ্রোথ হরমোনের স্টিমুলেশনে লিভার থেকে সিনথেসিস হয়, কিন্তু IGF-2 টা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, এখানে এটার জন্য গ্রোথ হরমোন লাগবে না। ওকে, এবং এরা কিন্তু ফিটাল গ্রোথে হেল্প করছে। আরেকটা হচ্ছে থাইরয়েড হরমোন। এই তিনটা হরমোন ফিটাল গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট, ইনসুলিন, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 2 এবং থাইরয়েড হরমোন। আচ্ছা, এরপরে দেখেন, তাহলে দেখেন ফিটাল লাইফে গ্রোথ হরমোনের ভূমিকা নাই, অর্থাৎ গ্রোথ হরমোন ইজ আনইম্পর্টেন্ট ফর ফিটাল ডেভেলপমেন্ট। তাইলে গ্রোথ হরমোনটা কখন ইম্পর্টেন্ট? মোস্ট ইম্পর্টেন্ট ফর পোস্টনাটাল গ্রোথ, কারণ আমরা জানি যে আফটার বার্থ গ্রোথ হরমোনের স্টিমুলেশনে লিভার থেকে কি হবে, সোমাটোমেটিন সি রিলিজ হবে বা ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 রিলিজ হবে, সেটার কারণে কিন্তু আলটিমেটলি যে গ্রোথ ইফেক্টটা করবে। এই জন্য পোস্টনাটাল পিরিয়ডে গ্রোথ হরমোনটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, সো অলরেডি আমি বলেছি যে সিক্রেশন অফ IGF-1 after birth, it is stimulated by growth hormone and its plasma concentration rises during childhood. চাইল্ডহুডে এই IGF-1 কনসেন্ট্রেশনটা বাড়ে এবং পিউবার্টিতে গিয়ে এটা আসলে পিক লেভেলে চলে যাবে। এই কারণে পিউবার্টিতেও কিন্তু অনেক গ্রোথটা অ্যাক্সেলারেশন হয়। এবং ফাইনালি এরপরে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এজ অ্যাডভান্সমেন্টের সাথে সাথে কিন্তু এই IGF কনসেন্ট্রেশনটা কমে যাবে, গ্রোথ হরমোন কনসেন্ট্রেশন কমবে, এবং ওল্ড এজে কম এই গ্রোথ হরমোনের কনসেন্ট্রেশন IGF কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে। ওকে, আচ্ছা, এখন দেখি গ্রোথ পিরিয়ড। হিউম্যান এক্সিবিট গ্রোথ পিরিয়ড এট 2 phases অফ লাইফ। দুইটা পর্যায়ে আমরা এক্সেলারেটেড গ্রোথ দেখতে পাই। একটা হচ্ছে ডিউরিং ইনফ্যান্সি। হ্যাঁ, এখানে খেয়াল করেন, accelerated growth during infancy, it is a continuation of the fetal growth, অর্থাৎ ডিউরিং ফিটাল পিরিয়ডে যে হরমোনগুলো বললাম গ্রোথটাকে এনহ্যান্স করছে, জাস্ট আফটার বার্থ ইনফ্যান্সিতে, মানে ইনফ্যান্ট মানে কি 1 বছর বয়স পর্যন্ত, ওই হরমোনগুলোর প্রভাবে যে গ্রোথটা কন্টিনিউশন হচ্ছে, এইটা হচ্ছে আমরা বলছি যে এই সময় যে গ্রোথটা অ্যাক্সিলারেশন হচ্ছে, এটা হচ্ছে গ্রোথ ডিউরিং ইনফ্যান্সি। আরেকটা এক্সেলারেটেড পিরিয়ড আমরা পাবো, সেটা হচ্ছে পিউবার্টিতে গিয়ে সাডেন দেখবেন যে গ্রোথটা এক্সেলারেটেড হয়েছে এট দ্য টাইম অফ পিউবার্টি। কেন?
কারণ পিউবার্টাল গ্রোথ অ্যাক্সেলারেশন ইজ ডিউ টু অ্যানাবলিক ইফেক্ট অফ অ্যান্ড্রোজেন। আপনারা জানেন যে পিউবার্টিতে গিয়ে যে অ্যান্ড্রোজেন, সেক্স হরমোনগুলি রিলিজ হচ্ছে। তাছাড়া ইন অ্যাডিশন দ্য ইন্টারাকশন বিটুইন গ্রোথ হরমোন, সেক্স হরমোন এবং IGF-1 অলসো প্লেজ এ রোল ইন ইনক্রিজিং দ্য গ্রোথ। এবং IGF-1 কনসেন্ট্রেশনও কিন্তু পিক লেভেলে থাকে 13 থেকে 17 বছর, মানে ওই সময়টাতে IGF-1 কনসেন্ট্রেশনটা ম্যাক্সিমাম থাকে। সো এই সময় দেখা যাচ্ছে যে পিউবার্টিতে গ্রোথ হরমোন তো আছেই, সাথে সেক্স হরমোন গুলো যোগ হচ্ছে এবং IGF-1 কনসেন্ট্রেশনটাও এই সময় পিক লেভেলে যাচ্ছে। তার ফলশ্রুতিতে কিন্তু এই পিউবার্টিতে একটা গ্রোথ অ্যাক্সেলারেশন হয়। এটাকে বলছি যে পিউবার্টাল গ্রোথ অ্যাক্সেলারেশন। আচ্ছা, আর এই যে লিনিয়ার গ্রোথ, এইটা একটা সার্টেন স্টেজে গিয়ে এটা স্টপ হয়ে যাবে। সেটা কি হচ্ছে দেখেন, স্টপেজ অফ লিনিয়ার গ্রোথ এটা কখন হবে? এস্ট্রোজেন ইনডিউসড এপিফাইসিয়াল ক্লোজার। হ্যাঁ, সেক্স হরমোন কি করে, সেক্স হরমোন গুলো যখন পিউবার্টিতে সেক্স হরমোন রিলিজ হবে, ইনিশিয়ালি এটা গ্রোথটাকে অ্যাক্সেলারেট করছে, কিন্তু আস্তে আস্তে এই সেক্স হরমোন গুলি করে কি এপিফাইসিয়াল যে প্লেট আছে এইটাকে দ্রুত ফিউজ করে ফেলে উইথ দা শ্যাফট, শ্যাফটের সাথে বনি ফিউশন করে ফেলে। স্পেশালি এস্ট্রোজেন এই কাজটা আরো বেশি তাড়াতাড়ি করে। ওকে, এই জন্য বলা হচ্ছে গার্ল ম্যাচিউর আর্লি অ্যাজ কম্পেয়ার টু বয়েজ। এই জন্য দেখেন ছেলেদের চেয়ে মেয়েদের হাইটটা কিন্তু কম, ইউজুয়ালি কমনলি দেখা যায়, কারণ ওদের বনি এপিফাইসিয়াল প্লেটের যে বনি ফিউশন এটা আর্লি হচ্ছে ডিউ টু দ্য এস্ট্রোজেনের ইফেক্টের কারণে। হ্যাঁ, আচ্ছা, আর এই কারণেই কিন্তু আমরা বলতে পারি যে সেক্সুয়াল প্রিকসিটি, সেক্সুয়াল প্রিকসিটি মানে কারো যদি আর্লি পিউবার অনেক সেক্স হরমোন রিলিজের একটা নির্দিষ্ট এজ আছে, পিউবার্টি দিকে সেক্স হরমোনগুলি কাজ করছে, গোনাডগুলো অ্যাক্টিভেশন হচ্ছে। যদি কারো এই আর্লি পিউবার্টি চলে আসে, অর্থাৎ এটাকে বলে প্রিকশিয়াস পিউবার্টি। আর্লি সেক্স হরমোন গুলো যেমন ধরেন ছেলেদের ক্ষেত্রে যদি টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন, হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে যদি আগেই আর্লি এস্ট্রোজেন সিক্রেশন হয়, সেক্ষেত্রে তাদের বনি ফিউশনটাও আর্লি হয়ে যায়। যদিও প্রথমে তারা একটু গ্রোথ অ্যাক্সেলারেট করে, কিন্তু সাথে সাথে তারা যেটা করতেছে এপিফাইসিয়াল প্লেটটাকে দ্রুত ফিউজ করে দিচ্ছে বা ফিউশন বনি ফিউশনটাকে অ্যাক্সেলারেট করছে, যে কারণে ফার্দার কিন্তু একটা পর্যায়ে গ্রোথটা স্টপ হয়ে যাচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে সেক্সুয়াল প্রিকসিটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডোয়ার্ফিজম, হাইটটা কমে যায়। ওকে, আচ্ছা, এখন আসি আমরা রেগুলেশন অফ গ্রোথ হরমোন সিক্রেশন। অলরেডি আমরা প্রিভিয়াস যে আলোচনা হয়েছে সেখান থেকে আমরা জানি যে অ্যান্টেরিয়র পিটুইটারির যে এই যে সোমাটোট্রপ সেল থেকে যে গ্রোথ হরমোন রিলিজ হচ্ছে, এই সোমাটোট্রপ সেলকে আবার কন্ট্রোল করতেছে হাইপোথ্যালামাসের দুইটা হরমোন, একটা আছে রিলিজিং গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন, আরেকটা হচ্ছে ইনহিবিটরি হরমোন যেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন। সো সেজন্য আমি এখানে দেখিয়েছি, দেখেন দ্য রেট অফ গ্রোথ হরমোন সিক্রেশন প্রাইমারিলি ডিপেন্ড on the balance between the action of GHRH and somatostatin on somatotropes of the anterior pituitary. তাহলে আমরা অলরেডি জানি যে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন স্টিমুলেটস, এটা গ্রোথ হরমোন সিক্রেশনটাকে স্টিমুলেট করে, এবং সোমাটোস্ট্যাটিন এটা কিন্তু ইনহিবিট করছে গ্রোথ হরমোন সিক্রেশনটাকে। ছবিতে খেয়াল করেন GHRH এটা পিটুইটারিকে স্টিমুলেট করে টু সিক্রেট গ্রোথ হরমোন, আর সোমাটোস্ট্যাটিন ইনহিবিট করছে। ওকে, আবার এটা একটা ফ্যাক্টর, অর্থাৎ হাইপোথ্যালামিক একটা কন্ট্রোল আছে। আরেকটা হচ্ছে গ্রোথ হরমোন নিজেই যখন ব্লাডে গ্রোথ হরমোন সিক্রেশন কনসেন্ট্রেশনটা বেড়ে যায়, এইটা আবার একটা ফিডব্যাক ইফেক্ট আছে GHRH এন্ড GHRH এর উপরে বলছে নেগেটিভ ফিডব্যাক, অর্থাৎ ব্লাডে যখন গ্রোথ হরমোন কনসেন্ট্রেশন বেড়ে গেল তখন যে এটা হাইপোথ্যালামাসে গিয়ে GHRH কে সিক্রেশনটাকে কমাই দিবে, অর্থাৎ এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। আর GHIH অর্থাৎ সোমাটোস্ট্যাটিন সিক্রেশনকে বাড়াই দিবে, সোমাটোস্ট্যাটিন সিক্রেশন বাড়লে আলটিমেটলি গ্রোথ হরমোন সিক্রেশন কম হবে। তার মানে অ্যাজ এ হোল আপনি মনে রাখেন এটা আসলে একটা ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে কিন্তু এই GHRH এবং GHIH সিক্রেশনটাকে কন্ট্রোল হচ্ছে এবং দেয়ার বাই গ্রোথ হরমোনের যে লেভেলটাকে মেইনটেইন করবে। ওকে, আচ্ছা, এটা গেল। আবার আমরা জানি যে গ্রোথ হরমোন কিন্তু লিভারকে স্টিমুলেট করে, সেখান থেকে আবার ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 রিলিজ হয়, যেটা হচ্ছে সোমাটোমেডিন সি। এই সোমাটোমেডিন সি আবার কি করতেছে, সে দুইটা জায়গায় নেগেটিভ ফিডব্যাক দিবে। একটা হচ্ছে দেখেন সোমাটোমেডিন সি অ্যান্টেরিয়র পিটুইটারিকেও ইনহিবিট করতেছে, আবার হাইপোথ্যালামাসে গিয়েও এই যে GHRH সিক্রেশনটাকে কমাই দিচ্ছে। সো
IGF-1 has effect both at anterior pituitary and hypothalamus and negative feedback effects. Okay, তার মানে একটা হাইপোথ্যালামিক কন্ট্রোল গেল, আর হচ্ছে এই যে ফিডব্যাক যে কন্ট্রোল। আর রিসেন্টলি আরেকটা দেখা যাচ্ছে যে গ্রোথ হরমোন রিলিজিং ফ্যাক্টর, একটা পেপটাইড, এটা আইডেন্টিফাই করা হয়েছে, যেটার নাম হচ্ছে গ্রেলিন। এটা স্টোমাক থেকে রিলিজ হয়, সাধারণত মিলের 2 থেকে 3 ঘন্টা আগে এটা রিলিজ হয়, এবং এটা কিন্তু ফিডিং হাইপোথ্যালামাসের যে ফিডিং সেন্টারকে স্টিমুলেট করে, গ্রেলিন। ওকে, এবং এই গ্রেলিনটা আবার এই গ্রোথ হরমোন রিলিজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, গ্রোথ হরমোন সিক্রেশনটাকে স্টিমুলেট করে। এটা মনে রাখবেন, এটা গ্রোথ হরমোন সিক্রেশনটাকে স্টিমুলেট করে এই গ্রেলিন। হ্যাঁ, কোথা থেকে সিক্রেশন হয়? টেস্টোমাক থেকে সিক্রেশন হয়, এবং এটা গ্রোথ হরমোন রিলিজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। গেল। তাহলে এখন আমরা আরো কিছু ফ্যাক্টর আমরা দেখি, যে মোটামুটি আমরা যে সমস্ত ফ্যাক্টর গ্রোথ হরমোন সিক্রেশনকে স্টিমুলেট করে বা কিছু কিছু ফ্যাক্টর ইনহিবিট করে, অলরেডি কিন্তু আমাদের আলোচনাগুলো হয়ে গেছে। এখন জাস্ট আমরা যদি একটু গুছিয়ে বলি, খেয়াল করেন যে স্টিমুলেট গ্রোথ হরমোন সিক্রেশন কি কি ফ্যাক্টর। একটা কথা আমি শুরুতেই বলেই, গ্রোথ হরমোন অলওয়েজ ট্রাইস টু মেক দ্য মেটাবলিক ফুয়েল অ্যাভেলেবল ইন দ্য ব্লাড। অর্থাৎ এনার্জি এল্ডিং যে ফুয়েলটা আছে, এনার্জি এল্ডিং ফুয়েল বলতে আপনি কি বোঝেন? মেইনলি হচ্ছে গ্লুকোজ এবং ফ্যাটি অ্যাসিড, এরা হচ্ছে এনার্জি এল্ডিং ফুয়েল। সো গ্রোথ হরমোন সবসময় চায় ব্লাডে এই অ্যাডিকুয়েট অ্যামাউন্টে এই গ্লুকোজ এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড লেভেলটা থাকুক, অর্থাৎ তাদের লেভেলটাকে ইনক্রিজ করাতে চায়। তাহলে খেয়াল করেন, যদি কখনো ব্লাডে গ্লুকোজ লেভেল কমে যায়, যদি ফ্রি ফ্যাটি অ্যাসিড লেভেল কমে যায়, অর্থাৎ মেটাবলিক ফুয়েল গুলো যদি ব্লাডে কম থাকে, তখন গ্রোথ হরমোন কি হবে? বেশি সিক্রেশন বেশি বেশি হবে এবং মেটাবলিক ফুয়েল গুলোকে বাড়ানোর চেষ্টা করবে। এজন্য বলা হচ্ছে যে ডিক্রিজ ব্লাড গ্লুকোজ বা হাইপোগ্লাইসেমিয়া আমরা বলতে পারি, তারপরে ডিক্রিজ ব্লাড ফ্রি ফ্যাটি অ্যাসিড লেভেল কমে গেলে গ্রোথ হরমোন সিক্রেশন স্টিমুলেট হবে। আবার খেয়াল করেন, গ্রোথ হরমোন তো একটা অ্যানাবলিক হরমোন, সে অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন সিনথেসিস করে। তাহলে ব্লাডে যদি অ্যামাইনো অ্যাসিড, স্পেশালি বলা হচ্ছে আর্জিনিন, এই সার্টেন টাইপ অফ অ্যামাইনো অ্যাসিড কনসেন্ট্রেশন যদি ব্লাডে বাড়ে, তখন গ্রোথ হরমোন কি করবে? ওই যে অ্যামাইনো অ্যাসিড আপটেক বাড়াবে, আপটেক করে করে সেলের ভিতরে প্রোটিন সিনথেসিস ইনহিবিট করবে, এনহ্যান্স করবে। ওকে, আচ্ছা। আর দেখেন, স্টারভেশন ফাস্টিং, এই সমস্ত কন্ডিশনে কি হয়? স্টারভেশন ফাস্টিং মানে তো ব্লাড গ্লুকোজ এগুলো কমে যাবে, আর কমে গেলে তো গ্রোথ হরমোন সিক্রেশন স্টিমুলেশন হবে। তারপরে খেয়াল করেন, ফিজিক্যাল স্ট্রেস বা ট্রমা, এক্সাইটমেন্ট, হ্যাঁ, তারপরে এক্সারসাইজ যদি করেন, এগুলো গ্রোথ হরমোন সিক্রেশনকে স্টিমুলেট করবে। এছাড়া অলরেডি আমি বলেছি যে সেক্স হরমোনের কথা কিন্তু একটু আগেই আসছিল, অর্থাৎ টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, এরা গ্রোথ হরমোন সিক্রেশনকে স্টিমুলেট করবে। ওকে, তারপরে ডিপ স্লিপের কথা আমি বলেছি যে ডিপ স্লিপের আফটার 2 to 3 আওয়ার্স আফটার ডিপ স্লিপ, অর্থাৎ স্ট্রেস 3-4, এই সময়টাতে কিন্তু গ্রোথ হরমোন সিক্রেশনটা বাড়ে। আর এছাড়া হাইপোথ্যালামাসের যে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, এবং অলরেডি বলেছি যে স্টোমাক থেকে একটা হরমোন বা ফ্যাক্টর, প্রোটিন ফ্যাক্টর পাচ্ছি, সেটা হচ্ছে গ্রেলিন, তারাও কিন্তু গ্রোথ হরমোন সিক্রেশনকে স্টিমুলেট করছে। তো এভাবে যদি আমরা মোটামুটি চিন্তা ভাবনা করি, আমরা ডেফিনেটলি পারবো যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট স্টিমুলেট গ্রোথ হরমোন সিক্রেশন। আদার হ্যান্ডে আপনি যদি চিন্তা করেন গ্রোথ হরমোন সিক্রেশন কমাবে কোন কোন ফ্যাক্টর, একটু চিন্তা করলেই কিন্তু পারবেন উল্টা করে। যেমন আমরা ব্লাড গ্লুকোজ কমে গেলে যদি গ্রোথ হরমোন সিক্রেশন স্টিমুলেট হয়, তাহলে ব্লাড গ্লুকোজ যদি অলরেডি ব্লাডে বেশি থাকে, আমি বলছিলাম যে গ্রোথ হরমোন চায় মেটাবলিক ফুয়েলকে অ্যাভেলেবেল রাখতে। সো মেটাবলিক ফুয়েল অর্থাৎ গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড যদি অলরেডি ব্লাডে অ্যাভেলেবেল থাকে, তো সেক্ষেত্রে তো আর গ্রোথ হরমোনের সিক্রেশন হওয়ার দরকার হচ্ছে না, অলরেডি অ্যাভেলেবেল আছে, তখন গ্রোথ হরমোন সিক্রেশন কমে যাবে। হ্যাঁ, মনে আছে কিনা আমি কিন্তু এজের সাথে, ওল্ড এজে বলছিলাম যে আস্তে আস্তে কিন্তু গ্রোথ হরমোন সিক্রেশনটা কমে যায় উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ দ্য এজ। হ্যাঁ, অ্যাডোলেসেন্ট পিরিয়ডে এটা ম্যাক্সিমাম থাকে, তারপরে কিন্তু ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে কমে যাচ্ছে, এজিং। তারপরে ওবিসিটি, কিন্তু ওবিসিটি ওবেস পারসনের ক্ষেত্রে গ্রোথ হরমোন সিক্রেশন কমে যাবে। এছাড়া হাইপোথ্যালামাস থেকে তো গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন সোমাটোস্ট্যাটিন। আবার গ্রোথ হরমোন যদি কাউকে যদি এক্সোজেনাসলি অনেকে গ্রোথ হরমোন দেওয়া হয়, হ্যাঁ,
বিশেষ করে অ্যাথলেটস যারা আছে, অ্যাথলেটস, বডি বিল্ডার, এরা অনেক সময় গ্রোথ হরমোন ইউজ করে। তো যাই হোক, এরকম এক্সোজেনাস দিলে এটা কিন্তু গ্রোথ হরমোন নেগেটিভ ফিডব্যাক দিবে, ফিডব্যাক দিয়ে যে ন্যাচারাল গ্রোথ হরমোন সিক্রেশনটাকে কমাই দিবে। এছাড়া সোমাটোমেডিন, যেটা ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, অলরেডি বলছি এটাও কিন্তু নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে। ব্লাডে যদি অ্যাভেলেবেল সোমাটোমেডিন সি থাকে, সেটা কিন্তু হাইপোথ্যালামাস এবং পিটুইটারি দুই জায়গাতেই কিন্তু নেগেটিভ ফিডব্যাক দিয়ে গ্রোথ হরমোন সিক্রেশনটা আলটিমেটলি কমাই দিচ্ছে। সো দিস আর দ্য ফ্যাক্টরস দ্যাট ইনহিবিট গ্রোথ হরমোন সিক্রেশন। এখন অনেক সময় পরীক্ষার হলে কিন্তু জিজ্ঞাসা করতে পারে যে নেম দ্য হরমোনস হ্যাভিং গ্রোথ প্রমোটিং ইফেক্ট। আমার মনে হয় এখন সবাই পারবেন। প্রথমেই অবশ্যই গ্রোথ হরমোন, তারপরে সোমাটোমেডিন সি বা ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1, ইনসুলিনের ভূমিকা আছে, থাইরয়েড হরমোনের ভূমিকা আছে, অ্যান্ড্রোজেন, এস্ট্রোজেন। দিস আর দ্য হরমোন দ্যাট উইল প্রডিউস গ্রোথ প্রমোটিং ইফেক্ট। ওকে, আচ্ছা, এখন আমরা চলে আসছি আলোচনার শেষে যে ডিসঅর্ডার রিলেটেড টু গ্রোথ হরমোন সিক্রেশন। গ্রোথ হরমোন সিক্রেশন অ্যাবনরমালিটির সাথে কি কি ডিসঅর্ডার হতে পারে, এটা আসলে ডিপেন্ডস অন টাইম, মানে লাইফের কোন স্টেজে গিয়ে এই সিক্রেশনটার অ্যাবনরমালিটি হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করবে যে কি ধরনের ডিসঅর্ডার হবে। যেমন ধরেন হাইপোসিক্রেশন ডিউরিং চাইল্ডহুড, হ্যাঁ, বা আমরা বলতে পারি বিফোর ক্লোজার অফ দ্য এপিফাইসিয়াল কার্টিলেজ, ক্লোজারের আগে যদি এই গ্রোথ হরমোন সিক্রেশন কম হয়, অর্থাৎ গ্রোয়িং এজে, তাহলে যে সমস্যাটা হবে যে আপনারা জানেন যে লিনিয়ার যে গ্রোথ, লিনিয়ার যে স্কেলেটাল গ্রোথ, এটা কিন্তু হবে না, সফট টিস্যু গ্রোথ কম হবে। হ্যাঁ, সো ডোয়ারফিজম, এটাকে বলছে ডোয়ারফিজম। তবে অ্যাডাল্ট ধরেন একবার, আমি এখন ধরেন আমার ক্ষেত্রে যদি হয়, আমি এখন অ্যাডাল্ট, এখন যদি আমার গ্রোথ হরমোন সিক্রেশন কমে যায়, হাইপোসিক্রেশন হয়, তাহলে আসলে তেমন কোনো সিগনিফিকেন্ট ক্লিনিক্যাল ইফেক্ট হবে না। কিন্তু এটা যদি আমার চাইল্ডহুডে হয়, তাহলে কিন্তু যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে ডোয়ারফিজম। ওকে, আবার খেয়াল করেন হাইপার সিক্রেশন, হাইপার সিক্রেশনও এটা ডিপেন্ড করবে হচ্ছে টাইমটার উপরে। যদি চাইল্ডহুডে অর্থাৎ এপিফাইসিয়াল প্লেট ক্লোজারের আগে অর্থাৎ গ্রোয়িং এজে যদি আপনার বেশি বেশি গ্রোথ হরমোন সিক্রেশন হয়, সেক্ষেত্রে হবে জাইগান্টিজম, অর্থাৎ হাইট অনেক বেড়ে যাবে, উচ্চতা অনেক বেড়ে যাবে। কিন্তু খেয়াল করে এপিফাইসিয়াল ক্লোজারের পরে গিয়ে, অর্থাৎ ধরেন 25 বছর বয়সে বা মিডিল এজে এসে তার কি হলো, এক্সেস গ্রোথ হরমোন সিক্রেশন হলো, তাহলে এক্ষেত্রে কিন্তু আর হাইট বাড়বে না, এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে অ্যাক্রোমেগালি। ওকে, সো এটা ডিপেন্ড করতেছে আসলে টাইমের উপরে। হ্যাঁ, তো আমরা শুরুতে একটু ডোয়ারফিজম নিয়ে আলোচনা করি। সো হোয়াট ইজ ডোয়ারফিজম? এখানে খেয়াল করেন যে হাইপোসিক্রেশন অফ গ্রোথ হরমোন বিফোর দ্য বনি ফিউশন বিটুইন শ্যাফট এন্ড এপিফাইসিস results in dwarfism, and this is called pituitary dwarfism, characterized by stunted growth. অলরেডি বলেছি যে চাইল্ডহুডে যদি আপনার গ্রোথ হরমোন কম থাকে, তাহলে দেখেন এই যে হাইটটা কিন্তু আশানুরূপ ইনক্রিজ করবে না, অর্থাৎ লিনিয়ার গ্রোথটা কিন্তু রিটার্ডেড হবে, যে কারণে ওই পার্সনের হাইটটা কমে যাচ্ছে, অর্থাৎ স্ট্যান্টেড গ্রোথ, শর্ট স্ট্রেচার হবে। আরেকটা এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সির কারণে গ্রোথ রিটার্ডেশনটা বলা হচ্ছে প্রপোর্শনেট গ্রোথ রিটার্ডেশন হবে। অর্থাৎ আপনাদের গ্রোথ হরমোন কম থাকলে স্কেলিটাল গ্রোথ রিটার্ডেড হচ্ছে, সফট টিস্যু গ্রোথ রিটার্ডেড হচ্ছে, অর্থাৎ দুইটাই একই অনুপাতে রিটার্ডেড হচ্ছে। ওকে, এই জন্য এটাকে বলে প্রপোর্শনেট গ্রোথ রিটার্ডেশন। এই পয়েন্টটা বলার কারণ হচ্ছে অনেক সময় দেখবেন ক্রিটিন যে ডোয়ার্ফ, থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সির কারণে ডোয়ার্ফ হয়, কিন্তু ওদের যে গ্রোথ রিটার্ডেশনটা প্রপোর্শনেট না, ওদের থাইরয়েড ডেফিসিয়েন্সির কারণে স্কেলিটাল গ্রোথটা রিটার্ডেড হয়, কিন্তু সফট টিস্যু গ্রোথ নরমাল থাকে, যে কারণে ওইখানে ডিসপ্রপোর্শনেট গ্রোথ রিটার্ডেশন হচ্ছে। সো এইটাকে দিয়ে আমরা কিন্তু এটা দিয়ে কিন্তু এই ফিচারটা অবজারভেশন করে আমরা একটা ক্রিটিন ডোয়ার্ফ এবং একটা পিটুইটারি ডোয়ার্ফের ভিতরে ডিফারেন্সিয়েট করতে পারি। সো এখানে বলছে বডি ডেভেলপ to appropriate proportion to one another, but the rate of development is greatly decreased. Okay, এখন এই ডোয়ারফিজমের অর্থাৎ পিটুইটারি ডোয়ারফিজমের যে কজগুলো যদি আমরা চিন্তা করি, খেয়াল করে দেখেন শুরুতে যদি হাইপোথ্যালামাস থেকে যদি গ্রোথ হরমোন রিলিজিং হরমোন এইটা ডেফিসিয়েন্সি হয়, অর্থাৎ হাইপোথ্যালামিক যদি ফেইলার হয়, সেক্ষেত্রে কিন্তু ডোয়ারফিজম হতে পারে। আবার পিটুইটারি ফেইলার, পিটুইটারি গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোন কম সিক্রেশন হচ্ছে, আর গ্রোথ হরমোন কম সিক্রেশন হলে কিন্তু
লিভার থেকে IGF-1 সিক্রেশন কমে যাবে, কারণ IGF-1 সিক্রেশন হয় হচ্ছে গ্রোথ হরমোনের স্টিমুলেশন। সো এক্ষেত্রে বলবো পিটুইটারি ডোয়ার্ফিজম। এখন পিটুইটারি ডোয়ার্ফিজম একটা হইতে পারে, দেখেন ডিউরিং চাইল্ডহুডে যদি প্যান হাইপোপিটুইটারিজম হয়। প্যান হাইপোপিটুইটারিজম মানে অল দ্য পিটুইটারি সিক্রেশন আর ডিক্রিজড, পিটুইটারি সব হরমোন সিক্রেশন কমে যাবে, এটাকে বলে প্যান হাইপোপিটুইটারিজম। যদি চাইল্ডহুডে যদি কারো প্যান হাইপোপিটুইটারিজম থাকে, তাহলে এই চাইল্ডের তো ডোয়ার্ফিজম হবেই, সাথে হচ্ছে ফেইলিউর টু অ্যাচিভ পিউবার্টি, কারণ গোনাডোট্রপিন যে হরমোনগুলো না হলে গোনাডগুলো অ্যাক্টিভেশন হবে না, সো তাদের কিন্তু আলটিমেটলি they will fail to reach the puberty. আচ্ছা, এছাড়া প্যান হাইপোপিটুইটারিজম ছাড়াও 1/3 কেসে দেখা যাচ্ছে শুধুমাত্র গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি থাকে, কিন্তু আদার পিটুইটারি হরমোন ঠিক আছে, এটাকে বলে আইসোলেটেড গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি। তো যাই হোক, প্যান হাইপোপিটুইটারিজম হোক আর আইসোলেটেড গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, এরা হচ্ছে পিটুইটারি ফেইলিউরের কারণে হচ্ছে। আচ্ছা, আরেকটা সমস্যা হতে পারে, দেখেন আনরেসপন্সিভ টু গ্রোথ হরমোন রিসেপ্টর। তার মানে হচ্ছে গ্রোথ হরমোন আপনার কনসেন্ট্রেশন ঠিক আছে, নরমালি সিক্রেশন হচ্ছে, কিন্তু গ্রোথ হরমোনের যে রিসেপ্টর, এই রিসেপ্টরটা আনরেসপন্সিভ, রিসেপ্টর রেসপন্স করছে না, যে কারণে গ্রোথ হরমোন তার ইফেক্ট প্রডিউস করতে পারছে না। এই সমস্যার কারণে যে ডোয়ার্ফিজম যদি হয়, সেটাকে আমরা বলবো ল্যারন ডোয়ার্ফিজম। আরেকটা প্রবলেম হতে পারে, গ্রোথ হরমোন ঠিক আছে, কিন্তু লিভার থেকে এই যে গ্রোথ হরমোনের স্টিমুলেশনে যে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 বা সোমাটোমেডিন সি, এইটার রিলিজটা ডেফিসিয়েন্সি হচ্ছে বা রিলিজ কমে যাচ্ছে। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারেন আফ্রিকান যে পিগমি, বা এদেরকে লেভি লরেইন ডোয়ার্ফ বলে। কিভাবে বুঝবেন? ব্লাডে যদি গ্রোথ হরমোন কনসেন্ট্রেশন দেখেন, সেটা বেশি পাবেন অথবা নরমাল পাবেন, কিন্তু আইজিএফটা যদি খেয়াল করেন, সেটা দেখবেন IGF-1টা কম আছে। অর্থাৎ এইটা হচ্ছে IGF-1 ডেফিসিয়েন্সির কারণে যেটা হচ্ছে, সেটাকে লেভি লরেইন ডোয়ার্ফ অথবা আফ্রিকান পিগমি বলছে। আচ্ছা, এগুলো হচ্ছে গ্রোথ হরমোন রিলেটেড কথাবার্তা, যে কারণে এই সমস্ত ডেফিসিয়েন্সি হলে, প্রবলেম হলে ডোয়ার্ফিজম হচ্ছে। এরা ছাড়াও অন্যান্য কারণেও কিছু ডোয়ার্ফিজম হতে পারে, অর্থাৎ শর্ট স্ট্রেচার হতে পারে। শর্ট স্ট্রেচারের আদার কজের ভিতরে অলরেডি আমি বলেছি যে ক্রিটিনিজম, কারণ থাইরয়েড হরমোন স্কেলিটাল গ্রোথের জন্য দরকার। সো থাইরয়েড ডেফিসিয়েন্সি হলেও কিন্তু আপনার কি হবে, ডোয়ার্ফিজম হতে পারে, যদি চাইল্ডহুডে ক্রিটিনিজমের ক্ষেত্রে এটা হবে। এছাড়া আরেকটা হচ্ছে সাইকোসোশ্যাল ডোয়ার্ফিজম বা ক্যাসপার হসার সিনড্রোম। হ্যাঁ, সোশ্যালি নেগলেক্টেড যে সমস্ত চিলড্রেন, হ্যাঁ, অনেক সময় ব্রোকেন ফ্যামিলি বা ফাদার মাদার সেপারেটেড, বা অনেকের সৎ মা সৎ বাবা, এই ধরনের ফ্যামিলিতে বাচ্চাদের দেখা যায় তাদেরকে অবহেলা করা হয়, যে কারণে কিন্তু তাদের ক্ষেত্রে ডোয়ার্ফিজম হতে পারে। এটাকে বলা হচ্ছে সাইকোসোশ্যাল বা ক্যাসপার হসার সিনড্রোম। কিছু জেনেটিক কারণ আছে, যেমন অ্যাকন্ড্রোপ্লাসিয়া, অটোসোমাল ডমিনেন্ট একটা ডিজিজ। এখানে শর্ট লিম্বগুলো ছোট ছোট হয়, কিন্তু দেখবেন যে ট্রাঙ্ক নরমাল ট্রাঙ্ক। এটা সাধারণত সার্কাসটার কাছে যাদেরকে দেখা যায় অনেক সময়। টার্নার সিনড্রোম, এখানে ওয়াই দেখেন 45X0, অর্থাৎ ওয়াই ক্রোমোজোমটা এখানে অ্যাবসেন্ট। আরেকটা হচ্ছে প্রিকশিয়াস পিউবার্টি। অলরেডি বলেছি, কারো যদি সেক্স হরমোন আর্লি রিলিজ হয়, আর্লি সিক্রেশন অফ সেক্স হরমোন, এস্ট্রোজেন, টেস্টোস্টেরন, এন্ড্রোজেন, এই সমস্ত সেক্স হরমোন যদি আর্লি রিলিজ হয়, সেক্ষেত্রে কিন্তু তারা আর্লি যে এপিফাইসিস এবং ডায়াফাইসিস যে ফিউশনটা আর্লি হবে, অর্থাৎ লিনিয়ার গ্রোথটা কিন্তু রিটার্ডেড হবে, যে কারণে স্ট্রেচারটা শর্ট হবে, হাইট কমে যাবে। সো প্রিকশিয়াস পিউবার্টি ইজ অ্যানাদার কজ অফ ডোয়ার্ফিজম। ক্লিনিক্যাল ফিচার অলরেডি বলেছেন, এক নম্বর কথা হচ্ছে শর্ট স্ট্রেচার। দেখেন এখানে হাইট দেখেন, সেম এজের দুইটা বাচ্চা, এই পাশের জন এটা হচ্ছে নরমাল হাইট, কিন্তু এই বাচ্চাটার দেখা যাচ্ছে যে হাইটটা কম, গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সির কারণে এদের লিনিয়ার গ্রোথটা কি হয়েছে, রিটার্ডেড হয়েছে, হ্যাঁ, এবং প্রপোর্শনেট সফট টিস্যু গ্রোথ রিটার্ডেড। আচ্ছা, আর একটা হচ্ছে রাউন্ডিশ, এদের দেখতে কি একটু গোলগাল, হ্যাঁ, রাউন্ডিশ বা এটাকে বলে প্লাম্পি। আর এদের চেহারাটা যদি দেখেন, এটা হচ্ছে চাইল্ডিশ বা কিড স্টাফ ফেস বা ইম্যাচিউর ফেসটা ইম্যাচিউর বাচ্চাদের মতোই থাকবে। হ্যাঁ, বয়স বেড়ে গেলেও কিন্তু তাকে দেখতে কিন্তু ওই তার ফেসটা বা ছোট বাচ্চাদের মতোই লাগবে, এটাকে হচ্ছে কিড স্টাফ ফেস। আর সেক্সুয়াল ম্যাচুরিটি বলা হচ্ছে যে আসলে যদি গোনাডোট্রপিন হরমোন ডেফিসিয়েন্সি হয়, সেক্ষেত্রে সেক্সুয়াল ম্যাচুরিটি আসবে না।
তবে 1/3 অফ দ্য পিটুইটারি ডোয়ার্ফ দেখা যাচ্ছে যে ডেফিসিয়েন্সি অফ গ্রোথ হরমোন ওনলি, শুধুমাত্র গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি ক্ষেত্রে সাচ ইন্ডিভিজুয়াল ডু ম্যাচিউর অকেশনালি বাট নট টু রিপ্রোডিউস। ওকে, এখানে আরেকটা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে, ভাইবার সময় একটু জিজ্ঞাসা করে, পিটুইটারি যে ডোয়ার্ফিজম, এখানে দেয়ার ইজ নো মেন্টাল রিটার্ডেশন। কারণ হচ্ছে গ্রোথ হরমোনের সাথে আমি কোনো মেন্টাল গ্রোথ আমি বলি নাই। মেন্টাল রিটার্ডেশন হয় হচ্ছে থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সির কারণে। হ্যাঁ, আইকিউ লেভেলটা কম হয়, কারণ মেন্টাল ডেভেলপমেন্টে থাইরয়েড হরমোনের ভূমিকা আছে। আমরা যখন থাইরয়েড হরমোন সেখানে পড়বো, সেখানে ডিটেল আলোচনা আমরা করব। তো যেহেতু গ্রোথ হরমোন এখানে শুধুমাত্র গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, সো তারা মেন্টাল রিটার্ডেশন এখানে অ্যাবসেন্ট থাকবে। সো এইটা দিয়ে কিন্তু আমরা একটা ক্রেটিন বা থাইরয়েড ডোয়ার্ফ এবং পিটুইটারি ডোয়ার্ফ কে ডিফারেন্সিয়েট করতে পারি। পিটুইটারি ডোয়ার্ফ তার মেন্টালি ওকে থাকবে, আইকিউ লেভেল নরমাল থাকবে, কিন্তু একটা থাইরয়েড ডোয়ার্ফ তার মেন্টালি সে কিন্তু রিটার্ডেড থাকবে। ওকে, তো এই গেল হচ্ছে ডোয়ার্ফিজম। আচ্ছা, এখানে প্যানহাইপোপিটুইটারিজম একটা টার্ম আমি একটু আলোচনা করব। অলরেডি বলেছি যে প্যানহাইপোপিটুইটারিজম এটা হচ্ছে অল দ্য পিটুইটারি সিক্রেশন এগুলো ডিক্রিজ করবে। তো অ্যাডাল্টে প্যানহাইপোপিটুইটারিজম কি কারণে হতে পারে, এখানে খেয়াল করেন, অনেক সময় টিউমার, এই যে রাথেক্স পাউস আমি শুরুতে ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলেছিলাম, রাথেক্স পাউসের এখানে একটা টিউমার হতে পারে যেটাকে ক্রানিও ফ্যারিঞ্জিওমা বলে। আর একটা আছে ক্রোমোফোব, যে সেলের অ্যান্টেরিয়র পিটুইটারি যে ক্রোমোফোব সেল, সেখানে টিউমার হতে পারে। সো এই সমস্ত কারণে কিন্তু প্যানহাইপোপিটুইটারিজম হতে পারে। অর্থাৎ এই টিউমারের কারণে পিটুইটারি যে হরমোন সিক্রেটিং সেলগুলি যেগুলি আছে সেইগুলোকে কম্প্রেস করবে, কম্প্রেস করে ওই হরমোন ওইগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। ডিস্ট্রয় হয়ে গেলে সব পিটুইটারি সিক্রেশন গুলো কমে যাবে। ওকে, আচ্ছা, আরেকটা, এবং এই যে মাস ইফেক্ট, এই টিউমারটা যদি হয় সেক্ষেত্রে কিছু ঝামেলা হবে। খেয়াল করেন, এই টিউমার মাসের কারণে তারা যে অপটিক কায়াজমা, হ্যাঁ, অপটিক কায়াজমা তারা কম্প্রেস করবে, যে কারণে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট হতে পারে। এবং এই কম্প্রেশনের কারণে কিন্তু ব্রেনের ভিতরে যেটা একটা কম্প্রেশন তৈরি করতেছে, এই কারণে হেডেক হতে পারে। ওকে, আরেকটা হচ্ছে প্যানহাইপোপিটুইটারিজম অ্যাডাল্টে আরেকটা ক্ষেত্রে হতে পারে, সেটাকে বলছে শিহ্যান সিনড্রোম। অনেক সময় কারো ক্ষেত্রে যদি ডেলিভারির পরে, অর্থাৎ যেটাকে আমরা বলি পোস্টপার্টাম হেমোরেজ, সিভিয়ার হেমোরেজ হয় আফটার ডেলিভারি, যেটাকে পিপিএইচ বলি, এক্ষেত্রে অনেক সময় পেশেন্ট শকে চলে যায়। এই শকে চলে যাওয়ার কারণে এই পিটুইটারির নেক্রোসিস হয়, এই যে হরমোন সিক্রেটিং সেলগুলো কিন্তু তখন ড্যামেজ হয়ে যায়, যে কারণে কিন্তু এই পিটুইটারি হরমোনগুলো সিক্রেশন কমে যায়। এ ধরনের পেশেন্ট অনেক সময় ডক্টরের কাছে আসে ল্যাকটেশনাল ফেইলিওর নিয়ে। ল্যাকটেশনাল ফেইলিওর নিয়ে তারা অনেক সময় ডাক্তারের কাছে আসবে। এবং এই শিহ্যান সিনড্রোমটা এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা কন্ডিশন। এখন তাহলে আমরা হাইপার সিক্রেশন হলে কি কি ডিসঅর্ডার হতে পারে। হাইপার সিক্রেশন অফ গ্রোথ হরমোন, হাইপো সিক্রেশনটা আমরা পড়েছি। হাইপার সিক্রেশন হলে এটা দুই ধরনের হতে পারে, ডিপেন্ড করবে কোন কখন হচ্ছে, টাইম বা এজের উপরে। জাইগান্টিজম হতে পারে বা অ্যাক্রোমেগালি হতে পারে, তাই না? জাইগান্টিজম ইট ইজ ডিউ টু হাইপার সিক্রেশন অফ গ্রোথ হরমোন ইন চাইল্ডহুড, অর্থাৎ এপিফাইসিয়াল প্লেট ক্লোজারের আগে যদি হয়, অথবা প্রি অ্যাডাল্ট লাইফ বিফোর দ্য ফিউশন অফ এপিফাইসিস অফ বোন উইথ শ্যাফট। কারণ হচ্ছে অ্যাসিডোফিলিক টিউমার অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডে যে অ্যাসিডোফিলিক সেল আছে, যে হরমোন সিক্রেটিং যে অ্যাসিডোফিলিক সেল, এইটাতে যদি টিউমার হয়, অ্যাসিডোফিলিক সেল দুইটা আছে, একটা হচ্ছে সোমাটোট্রপ আর একটা হচ্ছে ল্যাক্টোট্রপ। সেক্ষেত্রে কিন্তু বেশি বেশি গ্রোথ হরমোন সিক্রেশন হতে পারে, এবং এই ক্ষেত্রে অ্যাসিডোফিলিক টিউমারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রোল্যাকটিন সিক্রেশনটাও বেড়ে যায়। তো ক্লিনিক্যাল ফিচার, যদি আর্লি আপনার প্রি অ্যাডাল্ট লাইফ বা গ্রোয়িং এজে যদি বেশি বেশি গ্রোথ হরমোন সিক্রেশন হয়, ডেফিনেটলি লিনিয়ার গ্রোথটা মারাত্মকভাবে অ্যাক্সেলারেটেড হবে। এবং এইটা পার্সনের হাইট যদি খেয়াল করেন 7-8 এমনকি 9 ফুট পর্যন্ত হতে পারে, যেটা এই ছবিতে নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন। ওকে, আচ্ছা, এরপরে এই এক্সেস গ্রোথ হরমোনের কারণে, যেহেতু আমরা বলছিলাম ডায়াবেটোজেনিক ইফেক্ট করে, এজন্য দেখা যায় পেশেন্টটা হাইপারগ্লাইসেমিক থাকবে। এবং 10% কেসে
they will develop diabetes mellitus. 10% কেসে তাদের কিন্তু ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করবে। ওকে, তারপরে খেয়াল করেন, আর এই যে অলরেডি বললাম যে টিউমারের যে মাস, এই টিউমার মাসটার কারণে কিন্তু ব্রেনের ভিতরে যে টিউমার মাসের যে কম্প্রেশনের কারণে হেডেক হতে পারে, তারপরে অপটিক কায়াজমাতে কম্প্রেস করার কারণে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট হতে পারে। হ্যাঁ, তার মানে এগুলো হচ্ছে সব প্রেসার ইফেক্ট টিউমারের। এছাড়া ক্রানিয়াল নার্ভ পালসিও হতে পারে। আর আলটিমেটলি দেখা যাচ্ছে এই প্রেসার ইফেক্টের কারণে একটা সময় যে হরমোন সিক্রেটিং সেলগুলো ডিস্ট্রয় হয়ে যায় পিটুইটারি, তখন কিন্তু হাইপোপিটুইটারিজম ডেভেলপ করতে পারে। ওকে, এই যে hypopituitarism may ultimately result due to compression of the other cells of the pituitary gland by the tumor, যদি আনট্রিটেড থাকে তাহলে এটা হতে পারে। তো ইউজুয়ালি এই সমস্ত আনট্রিটেড পেশেন্টের ক্ষেত্রে কজেস ডেথ ইন আর্লি অ্যাডাল্টহুড, এরা বেশি দিন বাঁচে না। ওকে, আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে অ্যাক্রোমেগালি। এইটা হচ্ছে হাইপার সিক্রেশন অফ গ্রোথ হরমোন আফটার ফিউশন অফ দ্য এপিফাইসিস রেজাল্টস ইন অ্যাক্রোমেগালি। ঠিক আছে, আচ্ছা, অ্যাক্রোমেগালি যদি খেয়াল করেন means enlargement of the acral মানে হচ্ছে পেরিফেরাল পার্ট অফ দ্য বোন। কেমন, এটার কি কি ফিচার পাবো? একটা আছে অ্যাক্রোমেগালিক ফেস। অ্যাক্রোমেগালিক ফেসটা কেমন দেখেন, থিক লিপস, নাকটা থিক হয়ে যাচ্ছে, ব্রড এবং থিক নোজ, ও সরি লিপস হচ্ছে ঠোঁট, নোজটা প্রমিনেন্ট হয়ে যাচ্ছে, তারপরে সুপ্রা অরবিটাল রিজ বা আইব্রোস এটা প্রমিনেন্ট হয়ে যাবে, থিকেন্ড স্কিন, স্কিনটা থিকেন্ড হয়ে যাচ্ছে, ফোরহেডে রিঙ্কেল ডেভেলপ করবে অর্থাৎ রিঙ্কেল ফোরহেড, মেলার বোন গুলো প্রমিনেন্স হয়ে যাবে, ফ্রন্টাল বোনটা প্রমিনেন্ট যেটাকে আমরা বলছি ফ্রন্টাল বুজিং। এই যে পাশের ফেসটাকে যদি একটু দেখেন তাহলে বলবেন যে অ্যাক্রোমেগালিক ফেসটা কেমন হবে। তারপরে প্রোগনাথিজম, এটাকে বলা হচ্ছে প্রোট্রুশন অফ দা লোয়ার জা, হ্যাঁ, ফরওয়ার্ড প্রোট্রুশন ডিউ টু ইলংগেশন এন্ড ওয়াইডিং অফ দা ম্যান্ডিবল অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ স্পেসিং অফ দা টিথ, টিথের স্পেসিং গুলো বেড়ে যাবে। ওকে, এটাকে বলছি প্রোগনাথিজম। আর অ্যাক্রাল পার্ট অ্যাবনরমালিটিস বলতে যেমন ধরেন এই যে হ্যান্ড, এটাকে বলা হচ্ছে ইনক্লুড লার্জ স্পেড লাইক হ্যান্ড, এই যে কোদালের মতো, হ্যাঁ, কোদাল বা বেলচার মতো এই ফিঙ্গার গুলো দেখেন মোটা মোটা এবং একটা কোদালের মতো দেখা যাবে। থিক হোয়াইট ফিঙ্গার্স এন্ড লার্জ ফিট উইথ ইনক্রিজ ইন সাইজ অফ দ্য শুজ, এদের ফিটটাও বড় থাকবে লার্জ, এবং এদের দেখবেন বাজারে জুতা স্যান্ডেল কিনতে গেলে রেডিমেড যে জুতা স্যান্ডেল পাওয়া যায় তাদের হবে না পায়ে, তাদের জন্য দেখবেন যে অর্ডার করে আলাদা বানানো লাগতেছে। কাইফোসিস ডেভেলপ করতে পারে ডিউ টু ইমপ্রপার ভার্টিব্রাল গ্রোথ, কাইফোসিস হতে পারে অর্থাৎ ফরওয়ার্ড বেন্ডিং। এছাড়া গ্রোথ হরমোন এক্সেস থাকার কারণে তো সফট টিস্যু গ্রোথ বেশি হবে, এই জন্য ভিসেরোমেগালি বলা হচ্ছে, কার্ডিওমেগালি, হেপাটোমেগালি, স্প্লিনোমেগালি, রেনোমেগালি, আরেকটা হচ্ছে টাং বড় হয়ে যাবে, এই যে ছবিতে দেখেন এই যে টাং, এটাকে বলে ম্যাক্রোগ্লোসিয়া। এছাড়া এই স্কেলিটাল চেঞ্জের কারণে অস্টিওআর্থ্রাইটিস, আর্থ্রালজিয়া এই সমস্ত ঝামেলাও হবে। আর অলরেডি যে টিউমারটার যে টিউমার মাসের যে এই যে কম্প্রেশন বা প্রেসার ইফেক্ট, সেটার কারণে অলরেডি বলছি যে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট হতে পারে, হেডেক, এগুলা হবে। ওকে, আর গ্লুকোজ ইনটলারেন্স তো হবে, অলরেডি আমরা জানি যে এটা তো গ্লুকোজ লেভেলকে বাড়ায়। হারসুটিজম, গাইনোকোমেশিয়া ল্যাকটেশন, কারণ এটা প্রোল্যাকটিন লাইক ইফেক্ট আছে। ওকে, সো আবারও লাস্টে খেয়াল করেন অ্যাক্রোমেগালিক ফেসটা আবারও দেখানোর চেষ্টা করছি। ফেসটা যদি দেখেন ফিচার গুলো মিলাই নিতে পারবেন, যে ফ্রন্টাল বুজিং, প্রমিনেন্ট সুপ্রাঅরবিটাল রিজ, নোজটা দেখেন যে থিক নোজ এবং স্কিনটা কিন্তু থিকেন, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে বুলডগ স্কিন। তারপরে যে ঠোঁট লিপসটা থিকেনিং হয়ে গেছে, মেলার বোনটা প্রমিনেন্ট, হ্যাঁ, আর সাইড থেকে দেখলে যে প্রোগনাথিজম অর্থাৎ ফরওয়ার্ড প্রোট্রুশন অফ দ্য লোয়ার জা, এটা বোঝা যাবে। এই দেখেন ফোরহেডটা দেখেন রিঙ্কেলড ফোরহেড, সো এইটাকে বলা হচ্ছে অ্যাক্রোমেগালিক ফেস। অনেক সময় গরিলা ফেসও বলা হতো, তবে আসলে যেহেতু এটা হিউম্যান বিং রেসপেক্ট কারণে গরিলা ফেসটা আসলে এখন বলা হয় না, যেন অ্যাক্রোমেগালিক ফেস বলা হয়। সো দ্যাটস অল অ্যাবাউট গ্রোথ হরমোন। আসলে অনেক ডিটেইল আলোচনা করেছি, আশা করি সবাই উপকৃত হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।